হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত দিনে অর্থাৎ ক্লাস নাম্বার 2-এ আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হলো কুলম্বস ল, অর্থাৎ দুটি চার্জ যদি তারা পরস্পর থেকে r দূরত্বে থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের কি মান হয় এবং সেখান থেকে 1 কুলম্ব কাকে বলে, এই জাতীয় সংজ্ঞাগুলো কিন্তু আমরা দিয়েছিলাম। ক্লাস নাম্বার 3-তে এই চলতরিত অধ্যায়ের একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো কি আমাদের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। চলো স্টুডেন্ট, তোমরা খাতা পেন রেডি হও, একবারে নোট করতে করতে যাবে, ঠিক আছে? চলো তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র পড়ানোর আগে আমরা একটু বাংলায় চলে যাই। বাংলায় আমরা সন্ধি বিচ্ছেদ বলে একটা জিনিস পড়েছিলাম ছোটবেলায়, যে দুটো ওয়ার্ডকে ভেঙে লেখা যায়। যদি আমরা এখানে আমরা ফিজিক্স ছেড়ে দিয়ে যদি তড়িৎ ক্ষেত্রের কথা একটু চিন্তা করি, যে তড়িৎ ক্ষেত্র সমান সমান তড়িৎ প্লাস ক্ষেত্র, ঠিক আছে? এটা সন্ধি বিচ্ছেদ করে আমরা লিখলাম। এই যে তড়িৎ, যেটা আমরা ক্লাস নাম্বার 1-এ পড়েছিলাম, যে কারেন্ট বা তড়িৎ এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো আধান, অর্থাৎ তড়িতের জন্য আমাদের দায়ী কে? আধান, ঠিক না? ক্ষেত্র মানে কি? কোনো অঞ্চল। অর্থাৎ সাধারণতভাবে তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় যদি তুমি কোনো একটি আধানকে, ধরো কিউ আধানকে কোথাও একটা রাখো, তার চারপাশে সেই আধানটার একটা প্রভাব তৈরি হয়, অর্থাৎ তার ক্ষেত্র তৈরি হয়। এই যে কোনো একটা আধানকে তুমি রাখলে, ধরো প্লাস কিউ আধান, এই আধানের চারপাশে তার যেটা ক্ষেত্র তৈরি হলো, এই ক্ষেত্রটাকে বলা হয় অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র, যেটা ফিল্ড বা অঞ্চল। তাহলে এই কিউ রাখলে তার চারপাশে একটা অঞ্চল তৈরি হলো, সেই অঞ্চলটাকে তো বলা হয় আমাদের তড়িৎ ক্ষেত্র। কেন তড়িৎ ক্ষেত্র বলছি আমরা? শুধু অঞ্চল বলতে পারতাম তো, কারণ এটা তড়িতের জন্য ক্ষেত্র তৈরি হয়েছে, এটা আধানের জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছে, তার জন্য এটা বলা হয় তড়িৎ ক্ষেত্র। বুঝে গেল? এবার এই যে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা সিম্পল একটা পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা একটু আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ধরো কোন একটা মেঝের উপরে, ধরো একটা মেঝে বা আমাদের এই ব্ল্যাকবোর্ড, এটা ব্ল্যাকবোর্ড নয়, এটা হোয়াইট বোর্ড, তাই না? এই হোয়াইট বোর্ডের উপরে ধরো কোন একটা বিন্দু আছে ও, ভালো করে ভাববে, ও বিন্দুতে একটা প্লাস কিউ, ক্যাপিটাল কিউ আধান রাখা আছে। খুব ভালো করে চিন্তা করবে। আমরা এইমাত্র বললাম যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা আধান রাখি, তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। এটা আমরা বুঝবো কি করে? সেটাই বোঝার জন্যই কিন্তু আমরা এই পরীক্ষাটা করব, ঠিক আছে? এইবার আমরা কি করলাম, একটা প্লাস কিউ চার্জ, ধরো এটা এ বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ আনলাম। যদি আমরা একটা প্লাস কিউ চার্জ আনি, তাহলে এই প্লাস কিউ চার্জটা যখনই আনবো তখনই এই প্লাস কিউ আর এই প্লাস কিউ পরস্পরকে কি করতে শুরু করবে? এটা বিকর্ষণ করতে শুরু করবে। অর্থাৎ এই প্লাস কিউ যে চার্জটা, সেই চার্জটা এইদিকে একটা F1 বিকর্ষণ বল অনুভব করবে, তাই না? বিকর্ষণ বল অনুভব করবে। কারণ কি? আমরা যদি প্লাস এবং প্লাস পরস্পরকে বিকর্ষণ বল করে, আমরা কুলম্বস ল থেকে পড়েছি। এইবার আমরা কি করলাম, আর একটা চার্জকে আনলাম। ধরো এখানে বি বিন্দুতে একটা আমরা মাইনাস কিউ চার্জ আনলাম। মাইনাস কিউ চার্জ যদি আনি, তাহলে কি হবে? এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? মাইনাস। প্লাস এবং মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ ধরো একটা F2 বল, এটা কি? আকর্ষণ বল, হ্যাঁ, আকর্ষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হোয়াইট বোর্ডের মধ্যে আমরা প্লাস কিউ বা মাইনাস কিউ আধান যখনই আনলাম,
তারা কিন্তু একটা বল অনুভব করছে, তাই না? এই এ আর বি বিন্দু ছাড়াও তোমরা যদি এই হোয়াইট বোর্ডে বা আমরা যেটা বলছিলাম মেঝে যে কোনো বিন্দুতে যদি তুমি একটা আধান আনো, সেই আধানটা কিন্তু একটা বল অনুভব করবে। তাহলে ওই আধানটা কেন একটা বল অনুভব করলো? তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি নিশ্চয়ই এইখানে আগে থেকেই কোনো একটা ভৌত অবস্থা আছে, যার জন্য তুমি যে কোনো একটা আধান আনলেই সে একটা বল অনুভব করছে। তাহলে কোন ভৌত অবস্থাটা আছে? এই যে ভৌত অবস্থাটা আছে যার জন্য এই আধানটা বল অনুভব করছে, সেই ভৌত অবস্থা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। কারণ এইখানে যখনই তুমি এই প্লাস কিউ চার্জ রেখেছিলে তখন তার চারপাশে অঞ্চল জুড়ে কি হয়েছে, তার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ এই চার্জের একটা প্রভাব তৈরি হয়েছে। অর্থাৎ এই যে কিউ চার্জ, এই কিউ চার্জের একটা প্রভাব তৈরি হয়েছে। এই কারণে যখনই তুমি এই বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ আনলে তখন এই প্লাস কিউ চার্জটা কি এইখানে যেহেতু আধান রাখার জন্য একটা প্রভাব আছে এর, তাই প্লাস প্লাসকে বিকর্ষণ করতে শুরু করলো। আর এই বি বিন্দুতে যখনই মাইনাস আনলে প্লাস মাইনাসকে আকর্ষণ করতে শুরু করলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে ভৌত অবস্থাটা, সেই ভৌত অবস্থাটাকে কি বলা হয় আমাদের তড়িৎ ক্ষেত্র। তাহলে এর সংজ্ঞা আমরা কিভাবে দেব? সিম্পল ব্যাপার, আমরা যে এখানে যেটা বুঝলাম সেটাই কিন্তু এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা দেব। আমরা এখানে কি বুঝলাম? যে বুঝলাম যে কোনো একটা আধানকে যদি কোনো একটা বিন্দুতে রাখি তার চারপাশে তার একটা ক্ষেত্র তৈরি হয় বা অঞ্চল তৈরি হয়। সেই অঞ্চলের ভিতরে যদি অন্য কোনো একটা আধানকে আনি তাহলে সেই আধানটা একটা বল অনুভব করবে, এটা আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করবে। তো এই ক্ষেত্রটাকে বলবো কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বুঝে গেল? আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি। তাহলে আমরা কি বলবো? আমরা যেটা বুঝলাম আমরা সেটাই সংজ্ঞা লিখবো, যে একটি আধানকে কোন স্থানে রাখলে এইখানে একটি আধান বলতে এখানে প্লাস কিউ আধানকে বোঝানো হয়েছে, এটাকে বলা হয় সোর্স চার্জ। ঠিক আছে, সোর্স চার্জ বলা হয় এটাকে। একটি আধানকে কোন স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে, সিম্পলি যেটা আমরা এখানে বললাম, একটি আধানকে কোন স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি অঞ্চল বা ক্ষেত্র তৈরি করে যেখানে অন্য কোনো আধানকে রাখলে, মানে এখানে এই যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করবে। সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে। ঠিক আছে, যেটা আমরা বললাম এটি হলো তড়িৎ ক্ষেত্র। বা ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? যে জিনিসটা কিন্তু আমরা সিম্পলি আলোচনা করব সেটাই কিন্তু আমরা বললাম যে তড়িৎ ক্ষেত্র। এই গেল আমাদের কিন্তু তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? এইবার চলে আসবে আমরা আমাদের তড়িৎ বিভব। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের তড়িৎ বিভব, যেটা আমাদের বলতে পারো এই চ্যাপ্টারের
ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব জিনিসটা বোঝার আগে বা সংজ্ঞা দেওয়ার আগে, আমরা তো কি সংজ্ঞা পড়ি মুখস্থ করে চলে যাই, পরীক্ষার উত্তরে যাই, ঠিক আছে, এই জিনিসটা কি সেই জিনিসটা একটু আমাদের জানতে হবে যে তড়িৎ বিভব ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ধরো কথার কথা বলছি, দুটো পরিবাহী নিলাম আমরা, দুটো আহিত পরিবাহী। আহিত পরিবাহী মানে হলো যাদের মধ্যে কিছু চার্জ আছে, ঠিক আছে, আহিত পরিবাহী। দুটো আহিত পরিবাহী নিলাম, ভালো করে ভাববে, দুটো আহিত পরিবাহী নিলাম, অর্থাৎ তাদের মধ্যে কিছু চার্জ আছে, মেবি এর মধ্যে প্লাস কিউ, এর মধ্যে ধরো প্লাস স্মল কিউ, বা এর মধ্যে প্লাস ধরো 10 কুলম, এর মধ্যে 20 কুলম, যা হবে হবে। আর ধরে নিচ্ছে দুটো আহিত পরিবাহী আছে। এই আহিত পরিবাহী দুটিকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে এই পরিবাহী দুটির মধ্যে কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে আধান যাবে সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না বা দেখে বলতে পারবো না। এটা বলা যায় তখনই যখন আমরা জানতে পারবো এই পরিবাহী দুটির মধ্যে কোন পরিবাহীটা উচ্চ বিভবে আছে। ঠিক আছে, যে পরিবাহীটা উচ্চ বিভবে থাকবে তার থেকে আধান সবসময় নিম্ন বিভবের দিকে যাবে। তাই আমরা তো এখানে দেখে বুঝতে পারছি না কোনটা উচ্চ বিভবে আছে কোনটা নিম্ন বিভবে আছে। কিন্তু এই পরিবাহীর মধ্যে কার মধ্যে কত আধান আছে তার উপর কখনোই কিন্তু আধান পরিবাহী মানে কোনটা থেকে কোনটা যাবে সেটা কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একটা বিশেষ অবস্থার উপর নির্ভর করে, যে অবস্থাটাকে বলা হয় আমাদের তড়িৎ বিভব। কোন পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান ফ্লো হবে বা প্রবাহ হবে। তাহলে আমরা যদি বলি যে কোন পরিবাহী থেকে অন্য কোন পরিবাহীতে আধান পরিবাহিত হবে তা নির্ভর করে পরিবাহী দুটির তড়িৎ অবস্থার উপর। এই যে তড়িৎ অবস্থা, সেই তড়িৎ অবস্থা ঠিক করে যে কোন পরিবাহী থেকে আধান কোন পরিবাহীতে যাবে। এই তড়িৎ অবস্থাকে বলা হয় কোন একটা পরিবাহীর তড়িৎ বিভব। এই তড়িৎ অবস্থাকে বলে কোন পরিবাহীর তড়িৎ বিভব। সোজা কথা, অর্থাৎ যেটা যদি এটা উচ্চ হয় এটা নিম্ন হয়, তাহলে উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। তড়িৎ অবস্থা মানে হলো সেটা উচ্চ না নিম্ন, তড়িৎ অবস্থা এটাকে বোঝায়। অর্থাৎ এটা উচ্চ চার্জ বিশিষ্ট না নিম্ন চার্জ বিশিষ্ট। যেটা উচ্চ হবে সেটাকে উচ্চ বিভব, যেটা নিম্ন হবে সেটা নিম্ন বিভব। কিন্তু এখানে মনে রাখতে হবে এই তড়িৎ অবস্থা কোনো পরিবাহীর আধানের উপর নির্ভর করে না। কোন তড়িৎ অবস্থা কোন পরিবাহীর আধানের উপর নির্ভর করে না। এই জিনিসটা আরো ভালোভাবে বোঝা যায় যদি এই তড়িৎ বিভবকে আমরা একটু জলতলের লেভেলের সাথে তুলনা করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন তড়িতাবস্থা কোন পরিবাহীর আধানের উপর নির্ভর করে না। অর্থাৎ এর মধ্যে অনেক আধান থাকুক না কেন, কিন্তু তার উপরেও কিন্তু ডিপেন্ড করে না উচ্চ বিভব আর নিম্ন বিভব।
এই ব্যাপারটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যদি আমরা এই তড়িৎ বিভবকে একটা জলতলের অর্থাৎ জলতলের লেভেলের সাথে তুলনা করি। দেখাই, মনে করি দুটি নল আছে, একটা সরু নল, একটা হলো মোটা নল, মানে কন্টেইনার বা পাত্র, নল বলা ভুল হবে, একটা দুটো পাত্র আছে। মনে করি দুটো পাত্র আছে, পাত্রটার এই মাঝামাঝি একটা সুইচ বলতে পারো তুমি, কোনো একটা যেটা মানে খোলা বন্ধ করা যায়, ঠিক আছে? ধরো এটা এ পাত্র, এটা বি পাত্র, এইটা বন্ধ করা অবস্থায় এই দুটো পাত্রকে আমি জল ঢাললাম, যেখানে এ পাত্রের লেভেলটাকে একটু উঁচু রাখলাম, একটু হাই রাখলাম, যেখানে বি পাত্রের লেভেলটাকে একটু কম রাখলাম, কিন্তু বি পাত্রে কিন্তু জল বেশি আছে, তাই না? বুঝতে পারছো, বি পাত্রটা অনেক বড়, বি পাত্রে জল বেশি আছে। ভালো করে ভাববে জায়গাটা, বি পাত্রে কি জল বেশি আছে তুমি নিজেই বুঝতে পারছো। এইবার যদি এই চাবিটাকে আমি যদি খুলে দিই তাহলে কি ঘটনাটা ঘটবে বলো, তোমরা নিজে বুঝতে পারছো। বি পাত্র থেকে কি এ পাত্রে যাবে কখনো? কোনোদিন যাবে না। কি হবে? এই এ পাত্র থেকে বি পাত্রে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ এই দুজনের হাইট না সমান হয়, তাই না? যখন এটা কি এ পাত্র থেকে কমতে, কিন্তু একটা জিনিস দেখো, বি পাত্রে কিন্তু জল বেশি আছে, অর্থাৎ জল এ পাত্র থেকে বি পাত্রে যাবে। এটা কি জলের পরিমাণের উপর নির্ভর করলো? পরিমাণের উপর কিন্তু নির্ভর করলো না। কার উপর নির্ভর করলো? যে জলটা কতটা উঁচুতে আছে বা জলটা কতটা নিচু আছে, অর্থাৎ প্রেসারের উপর নির্ভর করলো, যে এখানে কতটা প্রেসার আছে, এখানে কতটা প্রেসার আছে। ঠিক এক্স্যাক্টলি এখানেও কি হবে, বিভবের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে জলের সাথে তুমি আধানের তুলনা করো, বিভবের ক্ষেত্রেও ঠিক তাই। বিভব তো নির্ভর করে কোনটা উচ্চ বিভবে আছে আর একটা কোনটা নিম্ন বিভব আছে। যদি এটা উচ্চ বিভবে থাকে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, কিন্তু এর মধ্যে কতটা চার্জ আছে, কতটা আধান আছে তার উপরে কিন্তু নির্ভর করে না। ঠিক এক্স্যাক্টলি এখানে বোঝা গেল ব্যাপারটা, যে বিভব জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো বিভব জিনিসটা অ্যাকচুয়ালি কি হলো, যে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো একটা পরিবাহী যদি উচ্চ বিভবে থাকে, অন্য একটা পরিবাহী যদি নিম্ন বিবাহী থাকে, তাহলে সবসময় আধান উচ্চ পরিবাহী থেকে নিম্ন পরিবাহীর দিকে ফ্লো হয়। ওই যে বিশেষ অবস্থাটা, যার জন্য যে আধান ফ্লো হচ্ছে, সেই বিশেষ অবস্থাটাকে বলা হয় আমাদের তড়িৎ বিভব। বোঝা গেল জলতলের সাথে কম্পেয়ারটা বা তুলনাটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো জলতলের ফ্লোটা যেটা বললাম, যে জলের উপর কিন্তু নির্ভর করলো না। বোঝা গেল? এই গেল তড়িৎ বিভব জিনিসটা। সেই বিভব জিনিসটা তোমরা কিভাবে ফিল করবে, এই ফিল করার ব্যাপারটা কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? এইবার কিন্তু আমরা বিভবের যে সংজ্ঞাটা, যে বিভব কাকে বলে, বিভব কিভাবে তুমি ডিফাইন করবে, এইখান থেকে কিন্তু আমরা বিভব ডিফাইন করব না, আমরা বিভব ডিফাইন করবো একটা জায়গা থেকে, সেটা আমরা এখন আসবো। এইখানে তোমাকে জাস্ট বোঝার জন্য যে বিভব জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, যে কার বেশি বিভব হলে, কার কম বিভব হলে কোথা থেকে কোথায় যাবে, এই জিনিসটা কিন্তু এখান থেকে আমরা বোঝার জন্য কিন্তু এটা। এইবার চলে আসে আমরা যে বিভবকে কিভাবে আমরা ডিফাইন করব। ঠিক আছে, চলো দেখো, ঠিক বিভবকে ডিফাইন করার জন্য আমরা আগেরটায় চলে যাই। কোনটায় বলো তো? আগে যে পরীক্ষাটা করলাম না মেজের উপরে, চলো ওই পরীক্ষাটায় আমরা চলে যাই। ঠিক এক্স্যাক্টলি আমরা কি হচ্ছে, ও বিন্দু ধরেছিলাম। ধরো ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে, খুব ভালো কথা। ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে। এইবার ধরো ও এইখানে কোনো একটা ই বিন্দু আছে, ই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান যার চার্জ কিউ সমান 1 প্লাস 1, একক ধনাত্মক আধান, এটাকে বলা হয় একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধান কেন বলছি? কারণ তার চার্জ 1 কুলম বলতে পারো তুমি। হ্যাঁ 1 একক ধনাত্মক আধান মানে 1 কুলম হতে 1 ইউসিউ হতে পারে, তাই তো? তোমরা পড়েছো তোমরা। এইবার যখনই তুমি এখানে আনবে, ভালো করে ভাববে, তখন কি আমরা একটু আগে পড়েছি যে যখনই কিউ আধান থাকবে তার একটা ক্ষেত্র তৈরি হবে, ক্ষেত্রের মধ্যে কোন একটা আধান আনলে সে একটা বল অনুভব করবে। খুব ভালো কথা। তাহলে যখনই তুমি প্লাস কিউ আধানটা আনলে, প্লাস কিউ আধানটা কি করবে? একটা বল অনুভব করবে, তাই না? তাহলে প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসকে পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে প্লাস কিউ আধানটা একটা কি বিকর্ষণ বল অনুভব করবে।
ঠিক কি না? একটা বিকর্ষণ বল বল অনুভব করবে, তাই না? এইবার আমরা কি করলাম, এই প্লাস কিউ আধানটাকে ই থেকে এরকম একটা পয়েন্ট ধরো এফ, ই থেকে এফ পয়েন্টে আমরা নিয়ে আসছি। যদি ই থেকে এফ পয়েন্টে নিয়ে আসি আমরা, অর্থাৎ কি এতটা স্মরণ হলো, একটা বল অনুভব করলো, তাই তো? এবং যে আধানটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসলাম, তার মানে আমাদের কি বলের বিরুদ্ধে একটা কার্য করতে হবে, তাই না? যদি তার মানে কি আমাদের বলের বিরুদ্ধে, যে কোনো আধান, কোনো একক ধনাত্মক আধানকে ই থেকে এফ বিন্দুতে নিয়ে এলে বলের বিরুদ্ধে কার্য করতে হবে। ঠিক না? তোমার নিজে বুঝতে হচ্ছে বলটা তো উল্টো দিকে, বলটা তো এই দিকে, তাহলে তুমি তার উল্টো দিকে নিয়ে আসো, তার মানে কি বলের বিরুদ্ধে কার্য করতে হবে। যদি বলের বিরুদ্ধে কার্য করতে হয়, বলের বিরুদ্ধে কার্য কি? ধনাত্মক কার্য, ছোটবেলায় পড়েছি আমরা। অর্থাৎ এই যে কার্যটা করলে, সেই কার্যটা কিন্তু এই ইউনিট চার্জের মধ্যে কিন্তু স্থিতিশক্তি রূপে জমা হবে। বোঝা গেল? যে কার্যটা তুমি করলে সেই কার্যটা কিন্তু এই ইউনিট চার্জের মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হবে। যতটা কার্য করলে সেই কার্যটাই অ্যাকচুয়ালি এই পয়েন্টে বিভব। বোঝা গেল যে বিভবটা অ্যাকচুয়ালি কি? ফিল করো ঘটনাটা। কি বললাম, কোন একটা ধনাত্মক চার্জকে ই থেকে যদি এফ পয়েন্টে আনতে যদি আমাদের ডাব্লিউ কার্য করতে হয়, তাই না? কৃতকার্য ডাব্লিউ কার্য করতে হয়, তাহলে সেই কার্যটাই কি হবে? এর মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হবে। এবং যখন তুমি এখানে ছেড়ে দেবে না, এই চার্জকে ধরো এখানে তুমি নিয়ে আসলে, নিয়ে ছেড়ে দিলে, দেখবে চার্জটা ঘাপ করে দিকে চলে যাচ্ছে। কারণ কি? চার্জ এইটা পরস্পর কি করছিল? বিকর্ষণ করছিল না, তাই না? তার জন্য তো কি স্থিতিশক্তিটা কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। বুঝে গেল ব্যাপারটা? তার মানে এইখান থেকে এইখানে নিয়ে আসলে যে কার্য করতে হয়, সেই কার্যটাই এই যে ইউনিট চার্জ বা আধান তার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়। আর ওই স্থিতিশক্তি রূপে যে জমা হলো, সেটাই হলো অ্যাকচুয়ালি ওই পয়েন্টে ওই চার্জের পোটেনশিয়াল বা বিভব। বুঝে গেল বিভবটা, ঘটনাটা? তাহলে বিভবের সংজ্ঞাটা আমরা কি দেব? বিভবের সংজ্ঞাটা কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, বিভব বলতে অ্যাকচুয়ালি কিন্তু বিভব পার্থক্য রেখে বোঝায়। মানে কিরকম আমি ব্যাপারটা বলছি, একটু ছোটবেলায় তুমি চলে যাও, ক্লাস 9-এ একটা জিনিস আমরা পড়েছি, একটু খেয়াল করে দেখো, যে অভিকর্ষজের এই যে অভিকর্ষ টান সবসময় নিচের দিকে, তাই না? কোন একটা নিচের দিকে, সবসময় নিচের দিকে। কোন একটা বস্তুকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি যদি নিয়ে যাও, তাহলে কি হয়? স্থিতিশক্তি রূপে জমা হয়। সেই স্থিতিশক্তি কত হবে? mgh। এইবার তুমি এই পয়েন্টে বস্তুটাকে ছেড়ে দাও, কি হবে? সে কি আকাশে উঠে যাবে না এই পয়েন্টে থাকবে? সেই পয়েন্টে থাকবে না, সে কিন্তু এইখানে কিন্তু পড়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা বস্তু চায় কি তার মিনিমাম স্থিতিশক্তি, সেই মিনিমাম স্থিতিশক্তিটা কিন্তু চলে আসতে হয়, অর্থাৎ স্থিতিশক্তি যেন শূন্য হয় তার। ঠিক এক্স্যাক্টলি এইখানটা যদি আমরা বিভবের ব্যাপারটা, বিভবের ক্ষেত্রেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটে। আমরা এই মধ্যে বললাম যে কোনো একটা একক চার্জকে, ভালো করে ভাববে, একক চার্জকে ই থেকে এফ বিন্দুতে আনতে যে কৃতকার্য, সেই কৃতকার্যটাই কি এই বিন্দুতে স্থিতিশক্তি রূপে জমা হয়। ঠিক আছে, এই ঘটনাটা আমরা বললাম। আর স্থিতিশক্তির রূপে যেটা জমা হচ্ছে, অ্যাকচুয়ালি স্থিতিশক্তি হলো ওই পয়েন্টে বিভব, অর্থাৎ এই বিন্দুতে বিভব। কোনো বিন্দুতে বিভব কিভাবে নির্ণয় করা হয়? যে একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি এই পয়েন্টে নিয়ে আসো, যে পরিমাণ কার্য করছো সেই কার্যটা তার মধ্যে জমা হচ্ছে, সেই জমা হওয়া কার্যটাই অ্যাকচুয়ালি ওই বিন্দুতে বিভব। তার বিভবের সংজ্ঞাটা আমরা এখান থেকে দেব। বিভবের সংজ্ঞা এভাবে ধরা হয়, যেরকম ভাবে এক্স্যাক্টলি যে অভিকর্ষণীয় স্থিতিশক্তি একেবারে গ্রাউন্ডে, অভিকর্ষণীয় স্থিতিশক্তি আমরা গ্রাউন্ডে শূন্য হয় জানি, সেরকম যে কোনো একটা চার্জকে তুমি যদি অসীমে নিয়ে যাও, ধরো এখানে অসীম আছে, এখানে অসীম, অনেক বহু দূরে
কোনো একটা চার্জকে অসীমে নিয়ে যাও, যদি অসীমে যদি নিয়ে যাও, এটা ধরো অসীম, সেক্ষেত্রে তার কিন্তু এই অসীমে তার বিভব শূন্য হয়, এটা ইনফিনিটি চিহ্ন, ভি ইনফিনিটি। কোনো একটি আধানকে অসীমে নিয়ে গেলে তার বিভব ভি ইনফিনিটি সমান সমান শূন্য হয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষা কোশ্চেন, অসীমে কোনো একটা বিন্দুর বিভব কত? শূন্য। এই কারণে দেখবে তোমাদের যে বিভবের সংজ্ঞাটা আমিও দেবো, যে সংজ্ঞাটা অ্যাকচুয়ালি সেই সংজ্ঞাটা কিন্তু অসীম থেকে কিন্তু নিয়ে আসা হয়। এবার আমরা সংজ্ঞাটা দিই, বিভব কাকে বলে। কোনো একটা ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, ভালো করে ভাববে জায়গাটা, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। অসীম দূরত্ব কেন ধরা হয়েছে? কারণ অসীম দূরত্বে কোনো একটি আধানের বিভব কি হয়? শূন্য হয়, এই কারণে অসীম দূরত্ব ধরা হয়েছে। তাহলে বিভবের সংজ্ঞা আমরা কি দেবো? বোঝা গেল ব্যাপারটা? বিভব ব্যাপারটা বোঝা গেল? বিভবের সংজ্ঞাটা কোথা থেকে দিচ্ছি? অসীম দূরত্ব থেকে, অসীম কেন নেওয়া হচ্ছে? কারণ আমি বললাম অসীম পটেনশিয়াল কি? জিরো। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব বলে। ঠিক আছে? বোঝা গেল বিভব কাকে বলে? তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি ম্যাথমেটিক্যালি লিখি, আমরা ম্যাথমেটিক্যালি কি লিখি আমরা? যে কৃতকার্য, ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে লিখি যে কার্য, অর্থাৎ কার্য বা কৃতকার্য ডাব্লিউ সমান সমান কোথা থেকে কোথায় আনছি? অসীম দূরত্ব থেকে কোনো একটা পয়েন্টে আনছি, তাই তো? যে পরিমাণ কার্য, মনে করি ডাব্লিউ কার্য করতে, তাহলে এই পয়েন্টে বিভব ভি মাইনাস এই পয়েন্টে বিভব ভি আলফা, অসীম দূরত্ব থেকে বিভব কত? শূন্য। তার মানে ডাব্লিউ সমান সমান কিন্তু ভি হয়। বোঝা গেল? ডাব্লিউ সমান সমান ভি হয়, কারণ ভি অফ আলফা অসীম দূরত্বে বিভব কি? শূন্য হয়। বোঝা গেল অসীম দূরত্ব বিভব কেন শূন্য হয়? কারণ এটা ধরে নেওয়া হয় অসীম দূরত্ব বিভব তার শূন্য। তাহলে কৃতকার্য সমান সমান কিন্তু কি? আমাদের বিভব। বোঝা গেল? যে পরিমাণ কার্যকর, অসীম দূরত্ব থেকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই কার্যটাই অ্যাকচুয়ালি কি হচ্ছে? যে ওই বিন্দুদের স্থিতিশক্তি রূপে জমা হচ্ছে, দ্যাট ইজ, সেটাই হলো আমাদের বিভব। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে যদি অসীম দূরত্ব থেকে, ভালো করে ভাবো, আর তাহলে আমরা যদি বলি যে কোন একটা বিন্দুর বিভব ভি, তড়িৎ ক্ষেত্রের কোন এক বিন্দুতে বিভব ভি, সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে আমরা লিখি, তাহলে আরো তোমরা ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। এই যদি সংজ্ঞা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এটাকে তোমরা পজ করে একদম টুকে নাও, ঠিক আছে? ক্লিয়ার? চলো এইবার মনে করি কোন একটা বিন্দুর বিভব ভি, ভালো করে ভাববে। মনে করি কোন একটা বিন্দুতে, মনে করি
কোন বিন্দুর বিভব সমান সমান ভি। ঠিক আছে, এর মানে কি অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু প্রান্তে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যটাই অ্যাকচুয়ালি বিভব, তাই না? তার মানে এটা, তাই তো, তার মানে এটা কি অসীম দূরত্ব থেকে কোন ধনাত্মক আধানকে, কোন একক ধনাত্মক আধানকে, এই কথাটা অবশ্যই লিখবে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্য সমান সমান ভি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব ভি মানে হলো অ্যাকচুয়ালি কি অসীম দূরত্ব থেকে কোন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্য ভি। তোমাদের বইগুলোতে দেখবে কখনো এই ইনফিনিটি ব্যাপারটা লেখা থাকে না। আমি যেটা বললাম না যে ডাব্লিউ সমান সমান ভি মাইনাস ভি অফ ইনফিনিটি, এই জিনিসটা কিন্তু তোমাদের বইতে লেখা থাকে না। আমরা একটা কি ভি অফ ইনফিনিটি জিরো করে দিয়েছিলাম, তোমাদের কৃতকার্য ডাব্লিউ সমান সমান ভি লেখা থাকে, ডাইরেক্ট বলে দেয় এটা লেখা থাকে। তোমাদের বইতে কখনো এটা লেখা থাকে না, কারণ অসীম দূরত্ব আমরা তো বলেই দিয়েছি, অসীম দূরত্ব এটা কি জিরো হয়ে যায়, এই কারণে কিন্তু এটা তোমাদের জানতে হবে। মানে অ্যাকচুয়ালি যে বিভবটা তুমি নির্ণয় করছো না, সেই বিভবটা অ্যাকচুয়ালি ডিফারেন্স। আমি এই জায়গাটা আসবো বলেই তোমাকে এই অসীম দূরত্বের বিভব যে জিরো হয় এটা কিন্তু বললাম, যে দুটো ডিফারেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, অসীম আর ওই বিন্দুর মধ্যে ডিফারেন্স। বিভব পার্থক্যের সময় তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা যদি বলি যে অসীম দূরত্ব থেকে কিউ আধান আনতে কত কৃতকার্য করতে হবে, এক্স্যাক্টলি তাহলে অসীম দূরত্ব থেকে কিউ আধানকে আনতে কৃতকার্য কত হবে? কি হবে কৃতকার্য? ডাব্লিউ সমান সমান হবে কিউ ইন্টু ভি। বুঝা গেল? কিউ ইন্টু ভি। তাহলে কৃতকার্য সমান সমান অ্যাকচুয়ালি কৃত কার্য সমান সমান আধান ইন্টু বিভব, ইন জেনারেল সাধারণ সংখ্যা, অর্থাৎ বিভব সমান সমান কৃতকার্য বাই আধান। ঠিক আছে, অর্থাৎ ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, কৃতকার্য বাই আধান। ক্লিয়ার জায়গাটা? আশা করি ক্লিয়ার। এইবার আমরা চলো বিভব পার্থক্য সম্পর্কে একটু জানি, যে বিভব পার্থক্য ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, বিভব পার্থক্য, চলো এবার অসীম দূরত্ব না করে আমরা তড়িৎ ক্ষেত্রের দুটো পয়েন্ট দিলাম। বা পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য মনে করি দুটো পয়েন্ট, একটা হলো আমাদের আর পয়েন্ট, একটা হলো এস পয়েন্ট। ভাববে অসীম, এখানকার অসীম দূরত্ব, এই পয়েন্টে বিভব ভি অফ আর, ভি অফ মানে কি অসীম দূরত্ব থেকে এই পয়েন্টে কোন একটা আধানকে আনতে কৃতকার্য হলো ভি অফ আর, তাই না, যেটা সংজ্ঞায় পড়েছি। এই পয়েন্টে বিভব হলো ভি অফ এস, তাই না। বিভব পার্থক্য মানে কি? পার্থক্য মানে কি দুটো পয়েন্টের ডিফারেন্স। বিভব পার্থক্য মানে হলো দুটো বিভবের ডিফারেন্স, তাই না, দুটো বিভবের যে পার্থক্য, অর্থাৎ দুটো বিভবের যে বিয়োগফল, দ্যাট ইজ বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যটা আমরা আসি। এবার কি করলাম, একটা একক ধনাত্মক আধানকে, এবার কি করলাম মনে করি আর ও এস বিন্দুতে বিভব
ভি অফ আর এবং ভি অফ এস। ঠিক আছে, ভি অফ আর ভি অফ এস কোন বিন্দুতে বিভব আমরা আগে পড়েছি। কোন বিন্দুতে বিভব মানে কি অসীম দূরত্বে ইউনিট পজিটিভ চার্জকে এই বিন্দু আন্তর্কিত করতে, সেটা হলো বিভব। ছোটবেলায় পড়েছি, ছোটবেলা মানে একটু আগে পড়েছি। এইবার দুটো পয়েন্টের বিভব আমরা জেনে গেছি, এবার আমরা দুটো পয়েন্টের বিভবের পার্থক্য বার করতে চাইছি। চলো দেখা যাক। আমরা ধরলাম, মনে করি যে কোন একটা একক ধনাত্মক আধানকে আর থেকে এস বিন্দুতে নিয়ে গেলাম। কোন একটা একক ধনাত্মক আধানকে এস বিন্দুতে আর বিন্দু থেকে এস বিন্দু নিয়ে যেতে যেটা কৃতকার্য, সেই কৃতকার্যই অ্যাকচুয়ালি কি, সেই কৃতকার্য অ্যাকচুয়ালি এই দুজনের মধ্যে কি বিভব, এই দুজনের মধ্যে বিভব কত, ভালো ভাববে। এই দুজনের মধ্যে বিভব কত, এস আর আর পয়েন্টের মধ্যে বিভব, এস ও আর বিন্দুর মধ্যে বিভব কত হবে? দেখো ভি অফ এস মাইনাস ভি অফ আর, এটাকে লেখা হয় অ্যাকচুয়ালি ভি অফ এস আর। তাহলে কোন একটা একক ধনাত্মক আধানকে যদি এইখান থেকে এইখানে আনি, যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই তো অ্যাকচুয়ালি বিভব, সেই কার্যটাই তো ওই দুটো পয়েন্টের মধ্যে স্থিতিশক্তির উপর সঞ্চিত থাকবে। তাহলে কোন একক ধনাত্মক আধানকে আর থেকে এস বিন্দুতে নিয়ে গেলে যে কার্য করতে হবে সেই কার্য ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পার্থক্য প্রভেদ হবে, তাই না? তার মানে মনে করছি এস থেকে আর বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জকে আনতে কৃতকার্য হলো ডাব্লিউ। মনে করি কৃতকার্য সমান সমান ডাব্লিউ। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি এই কৃতকার্য অ্যাকচুয়ালি বিভব হিসেবে সঞ্চিত থাকবে, তাই না? তার মানে ডাব্লিউ সমান সমান আমরা কি বলতে পারি? ভি অফ এস আর, তাই না? এই দুই বিন্দুর মধ্যে বিভব। এইবার ইউনিট চার্জের বদলে যদি আমরা কিউ চার্জ নিয়ে আসি, কোন একটা কিউ চার্জকে এস থেকে আর বিন্দুতে নিয়ে আসি, তাহলে ওই কিউ চার্জ এস থেকে আর বিন্দুতে যে পরিমাণ কার্য করবে সেই কার্য এই বিন্দুতে বিভব। তার মানে কিউ চার্জ, কিউ আধান আর থেকে এস বিন্দুতে নিয়ে এলে কার্য ডাব্লিউ সমান সমান কত হবে? কিউ ইন্টু ভি অফ এস আর, তাই না? তাহলে বিভব ভি অফ এস আর সমান সমান কি? ডাব্লিউ বাই কিউ। হলো? এই ইকুয়েশনটা আগের ইকুয়েশন বিভবের দেখো সেম ইকুয়েশন না? অর্থাৎ বিভব পার্থক্য, এটা কি এস অফ আর মানে বিভব পার্থক্য, দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। কোন দুটো পয়েন্ট? আর এবং এস, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সমান সমান কৃতকার্য বাই কিন্তু কিউ বা আধান। বোঝা গেল বিভব পার্থক্য ব্যাপারটা? দেখো আগের যে বিভব যেটা ছিল ওটাও অ্যাকচুয়ালি কিন্তু বিভব পার্থক্য হিসেবে মধ্যে, তাই না? কার মধ্যে? অসীমের মধ্যে আর ওই পয়েন্টের মধ্যে। এর অসীমের বিভব তো শূন্য হয়, তার জন্য কিন্তু ওখানে নর্মাল আমরা বিভব বলেছি। আর এখানে এসা বার মানে হলো দুটো পয়েন্টের মধ্যে কিন্তু বিভব পার্থক্য। এই যে বিভব পার্থক্য, দুটো পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে কিন্তু আধান কোন একটা পয়েন্ট থেকে কোন একটা পয়েন্টে যেতে পারবে। যখনই বিভব পার্থক্য কিন্তু সেম হয়ে যাবে, আধান কিন্তু এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট যেতে পারবে না। অর্থাৎ আধান যদি এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট না যায় তাহলে কিন্তু তুমি কোনো রকম কোনো কারেন্ট পাবে না। এটা আসবো আমরা পরবর্তীকালে আসবো, ঠিক আছে? বিভব পার্থক্য ব্যাপারটা বোঝা গেল? বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য সমান সমান কিউ বাই ডাব্লিউ বাই কিউ। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, বিভব পার্থক্য এবং বিভব দুটোই কিন্তু ইকুয়েশন কিন্তু সেম ইকুয়েশন, দেখো ভি ইকুয়ালস টু এখানে ডাব্লিউ বাই কিউ ছিল, এখানে ভি অফ এস আর সমান ডাব্লিউ বাই, দুটোই সেম ইকুয়েশন। এবার কিন্তু আমরা তার মানে আমরা এবার এই বিভব পার্থক্য বা বিভব এই দুজনের ইউনিট কিন্তু সেম হবে, মাত্রা সেম হবে, কারণ ডান দিকটা দুজনেরই সেম। বিভব পার্থক্য এবং বিভব ব্যাপারটা কিন্তু সেমই, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড পোটেনশিয়ালস আর সেম, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এবার তোমাদের মধ্যে প্রশ্ন হবে স্যার পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স মধ্যে পার্থক্য তো একটা আছে, ওখানে তো শুধু পোটেনশিয়াল বলছেন না, ওখানে পোটেনশিয়াল বলছি মানে কি? ওরা অসীম আর ওই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। ওই পোটেনশিয়াল বিভব মানে কি? অসীম ওই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ওটাও কিন্তু একটা বিভব পার্থক্যই, ঠিক আছে? এবার অসীমের ক্ষেত্রে যেহেতু বিভব শূন্য হয় তাই আমরা নর্মাল পোটেনশিয়াল বা ভি দিয়ে লিখি, ঠিক আছে?
তো এখানে বিভব দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বোঝা গেল। এস আবার সমান সমান কি ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ কৃতকার্য বাই আধান। এইবার আমরা চলো বিভব, আমরা তাহলে একটা নতুন জিনিস শিখলাম। ফিজিক্সে যখন একটা নতুন জিনিস শিখবো তখন কি তার কি কি বার করতে হয়, তার ইউনিট, মাত্রা, একক, এগুলো বার করতে হয়, ঠিক না? চলো প্রথমেই এই যে বিভব, বিভব বা বিভব পার্থক্য আমরা যদি বলি, বিভব একটি স্কেলার রাশি, হ্যাশট্যাগ দিয়ে লিখো বিভব একটি স্কেলার রাশি, ঠিক আছে? বিভবের মাত্রা, বিভবের মাত্রা কি হবে? মাত্রা বা বিভব ভি সমান আমরা কি জানি, ডাব্লিউ বাই কিউ। বার করে নাও ডাব্লিউর মাত্রা কি, ডাব্লিউ মানে বল ইন্টু সরণ, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ মানে হলো এল, ঠিক না? কিউ মানে হলো আইটি, দেখো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে কত হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আই ইন্টু টি, তাই না? এটাকে যদি করি আমরা, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, ঠিক না? তাহলে বিভবের মাত্রা তোমার কিন্তু বেরিয়ে গেল। দেখো বিভবের একক, বিভবের একক, তাহলে একক বলতে আমার সেই দুটো একক, একটা হলো সিজিএস এবং একটা হলো এসআই, তাই না? চলো সিজিএস এ দেখি প্রথমে। সিজিএস, সিজিএস পদ্ধতি দেখি আমরা। দেখো আমরা এর মধ্যে বললাম বিভব দুটো পয়েন্টের মধ্যে বিভব ভি অফ এস আর সমান সমান ডাব্লিউ বাই কিউ। এবার ইকুয়েশন বললাম। সিজিএস পদ্ধতি কার্য একক কি, আর্গ ইআরজি, তাই না? সিজিএস মধ্যে কিউ সমান সমান 1 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা বলেছি, বা স্ট্যাট কিউ দাও, ঠিক না? তাহলে সেটা যদি বসাই 1 আর্গ বাই 1 ইএসইউ, এটাকে বলা হয় 1 ইএসইউ বিভব অথবা স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বিভবের একক কি, সিজিএস পদ্ধতিতে বিভবের একক কি, ইএসইউ, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? স্ট্যাট ভোল্ট। এই স্ট্যাট ভোল্ট কাকে বলে? দেখো সংজ্ঞা আমরা কিভাবে দেবি, এইখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো যে 1 ইএসইউ বিভব কাকে বলে। 1 ইএসইউ বিভব কাকে বলে দেখো, বা 1 স্ট্যাট ভোল্ট কাকে বলে। এইখানে দেখো কৃতকার্য 1 আর্গ আর 1 ইএসইউ বিভব। তড়িৎ ক্ষেত্রের ভালো ভাববে দুটো বিন্দুর মধ্যে থেকে, দুটো বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 ইএসইউ আধানকে নিয়ে যেতে যদি 1 আর্গ কার্য করতে হয় তাহলে তার বিভবকে বলা হয় 1 ভোল্ট, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে, একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 ইএসইউ আধান নিয়ে গেলে, আধান নিয়ে যেতে যদি 1 আর্গ 1 ইআরজি কার্য করতে হয় তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদকে, তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদকে বলে 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট। বুঝে গেল?
1 এসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট। একদম সিম্পল, দেখো এই জায়গাটা থেকে এসেছি কিন্তু আমরা, ঠিক আছে। এবার তুমি এসআই আমরা বলি, সিজিএস তো গেল, আমরা এসআই যদি আমরা এসআই বলি, ভালো করে দেখো, আমরা এটাকে এসআই করে দিই। এসআই এর ক্ষেত্রে ডাব্লিউ যেটা কি হবে 1 জুল, এটাকে 1 কুলম, তাহলে কি হবে আরটা কি হয়ে যাবে 1 জুল, এটা কি হয়ে যাবে 1 কুলম। 1 জুল বাই 1 কুলম এটাকে বলা হয় 1 ভোল্ট, বুঝা গেল? 1 ভোল্ট, 1 ভোল্ট। অর্থাৎ এসআই পদ্ধতিতে বিভবের একক হবে, এসআই পদ্ধতিতে বিভবের একক হবে ইএসইউ বিভব নয়, এটা হলো 1 ভোল্ট বা ভোল্ট, ভোল্ট, ঠিক আছে। এসআই পদ্ধতিতে বিভবের একক হবে ভোল্ট। কিভাবে তুমি সংজ্ঞা দেবে 1 ভোল্টের? সেম ভাবে দেখো, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 কুলম আধান নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পথকে বলে 1 ভোল্ট বিভব, বলে 1 ভোল্ট। বুঝা গেল? এই যে আমরা যে দুটো ইউনিট বললাম, কি কি ইউনিট বললাম? একটা ইউনিট বললাম আমরা সিজিএস এবং একটা ইউনিট বললাম আমরা এসআই। এই দুটো ইউনিটের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্ক সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে সম্পর্কটা কি? সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক বলছে 1 ইএসইউ বিভব, 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট, ঠিক আছে। এই দুটোর মধ্যে সম্পর্ক। এই গেল বিভব সম্পর্কে তোমাদের যাবতীয় যে যতটা বলা সম্ভব আমাদের এই লেভেলে ততটা বলার আমরা চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে, খুব ভালো করে বোঝো। তারা সামারি কি হলো আমাদের আজকে, যে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে বুঝলাম, সেখান থেকে ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব সম্পর্কে বুঝলাম, এবং তারপরে কিন্তু বিভব পার্থক্য সম্পর্কে বুঝলাম, এবং বিভব পার্থক্যের পরে বিভব পার্থক্যে যে একক হয়, যে মাত্রা হয়, সেইগুলো কিন্তু আমরা বার করলাম। এবার সর্বশেষ এই দুটো এককের মধ্যে আমরা সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু বার করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কেউ না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো করে পড়ো, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভীষণভাবে তোমাদের এটা কাজে লাগবে পরবর্তীকালে। এখনও তোমাদের কাজে লাগবে যে বিভব জিনিসটা কি, ঠিক আছে। ভালো করে বোঝো, ঠিক আছে। নেক্সট ক্লাসে তাহলে আমাদের এই বিভবের উপর ভিত্তি করে একটা নতুন জিনিস নিয়ে দেখা হবে, সেটা হলো আমাদের সেল অর্থাৎ ব্যাটারি, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ইএমএফ অর্থাৎ ব্যাটারির মধ্যে যে কী ঘটনা ঘটে সেই জিনিসটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। তোমরা যদি বিভব পার্থক্য না করে ভালোভাবে বোঝো তাহলে কিন্তু সেটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই।